আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো যে ওমিক্রন ভেরিয়েন্টের প্রভাবে পুরো বিশ্ব আর বিপর্যস্ত, বাংলাদেশের আর ব্যতিক্রম না। সেই লক্ষ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মতে সকল শ্রেণী কার্যক্রম বন্ধ। তাই আমরা আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ফিরোজ আলম, সহকারী শিক্ষক, বানিয়ান উচ্চ বিদ্যালয়। তো আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্যাটার্ন, যে আমাদের প্রথম যে অধ্যায়টা প্যাটার্ন নিয়ে। তো এই প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করার সময় আমরা দেখতে পাচ্ছি যে আমি যে জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব, এখানে প্রথমে আছে দেখো প্যাটার্ন কি। তাহলে আমরা এই ক্লাসটা প্যাটার্ন কি এটা শিখতে পারবো, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কি এটা জানতে পারবো, মৌলিক সংখ্যার প্যাটার্ন সম্পর্কে জানতে পারবো, তারপর দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল এটা আমরা জানবো, বর্গ সংখ্যাটা কি এটা আমরা জানবো, তারপরে আমি চেষ্টা করব বর্গ সংখ্যার প্যাটার্ন এবং সবশেষ ম্যাজিক বর্গ 3, 4, 5 ক্রমে এগুলো নিয়ে আলোচনার চেষ্টা করবো। তো আমি আশা করবো তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে উপভোগ করবে। তো চলো আমরা প্রথমেই জানার চেষ্টা করি প্যাটার্নটা কি। প্যাটার্ন, আমি যদি তোমাদের প্যাটার্ন সম্পর্কে বলি, আসলে প্যাটার্ন সম্পর্কে অনেকভাবে বলা যায়। প্যাটার্ন মানে হলো সাজানো। আমি যদি একটা উদাহরণ দিই যে আমি একটা থলেতে কিছু রেড বল, কিছু কালো বল আর কিছু সাদা বল নিলাম। এখন আমি বললাম যে এই বলগুলা তুমি তাদের কালার অনুসারে সাজাও। তাহলে তুমি যদি প্রথমে লাল রাখো, তারপরে কালো, তারপরে সাদা, এটাই একটা প্যাটার্ন। আবার যদি তুমি কি করো যে 2টা কালো 2টা সাদা, আবার 2টা লাল, এরপরে আবার 2টা কালো 2টা সাদা 2টা লাল, এভাবে যদি সাজাও, এটা কি আরেকটা প্যাটার্ন। তাহলে প্যাটার্নটা কি আসলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি যদি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে দেখাই, তোমরা আরো ক্লিয়ার হবে। আমি দেখো এখানে লিখলাম 3, 3-এর পরে লিখলাম 5, 5-এর পরে লিখলাম 7, 7-এর পরে আমি এখানে লিখলাম 9। এখানে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে একটা জিনিস খেয়াল করবা, এখানে দেখো 3 আর 5-এর ভিতরে পার্থক্য কত? 2। আবার দেখো এখানে 5 আর 7-এর ভিতরে পার্থক্য 2, 7 এবং 9-এর ভিতরে পার্থক্য 2। একইভাবে যদি এর পরে আসবো কত? 11, 11-এর পরে আসবো 13, অর্থাৎ সেই প্যাটার্ন দুটির পাশাপাশি পদ এর পার্থক্য 2 আকারে কি হচ্ছে? বৃদ্ধি পেয়েছে। এটাই একটা কি প্যাটার্ন। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা প্যাটার্নটা কি এটা বুঝতে পারছো। এবার দেখো এখানে বলছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন বোঝার আগে অবশ্যই আমাদের বুঝতে হবে যে স্বাভাবিক সংখ্যাটা কি। স্বাভাবিক সংখ্যাটা হলো এরকম, তুমি 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে 1, 2, 3, 4, 5 যতই যাইতে থাকো। যেমন আমি যদি লিখি 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে আমি কি লিখতে 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 আমি আজীবন লিখতে থাকলে প্রত্যেকটা সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা। তবে এখন তুমি খেয়াল করো যে এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্নগুলোর ভিতরে, স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে পার্থক্য কত? 1, 1 আর 2 এর ভিতরে পার্থক্য 1, 2 আর 3 এর ভিতরে পার্থক্য 1, 3 আর 4 এর পার্থক্য 1, 4 আর 5 এর পার্থক্য 1। একইভাবে দেখো 6 আর 5 আর 6 এর পার্থক্য 1, 6, 7 এর পার্থক্য 1। এমনি করে তুমি যতই সংখ্যা নিবা প্রতিটার পার্থক্য কত নিব? 1। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো তুমি পর্যায়ক্রমে 1 থেকে শুরু করে সিরিয়ালে লিখতে থাকবে, ওগুলোই কি স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের সবসময় পার্থক্য থাকবে কত? 1। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো কি মৌলিক সংখ্যা। দেখো আমরা প্যাটার্নটা কি শিখলাম, স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কি শিখলাম। এরপর আমরা শিখব মৌলিক সংখ্যার প্যাটার্ন। তবে এখানে মৌলিক সংখ্যার প্যাটার্ন বোঝার জন্য তোমরা অবশ্যই মৌলিক সংখ্যাটা কি বুঝতে হবে। খুব মনোযোগ সহকারে শুনবা মৌলিক সংখ্যাটা। মনে রাখবা 1 থেকে বড়, আমি বলছি কি 1 থেকে বড় যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অবশ্যই অবশ্যই এখানে মনে রাখবা যে 1 থেকে বড় যে সকল সংখ্যা ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওটাই কি মৌলিক সংখ্যা। যেমন আমি 1 লিখলাম, তারপর লিখলাম 2, তারপরে 3, 5, 7, তারপরে তোমার 11, আরো অনেক সংখ্যা লিখলাম। এবার আমি কি বলছি? আমি বলছি 1 থেকে ছোট, 1 থেকে বড়। তাহলে 1 থেকে বড় দেখো 2 এমন একটা সংখ্যা, এই 2 এ কেবলমাত্র
2 আর 1 দ্বারাই কি ভাগ করা যায়। একইভাবে 3 এমন একটা সংখ্যা, এই 3 এর কি করা যায় 3 এবং 1 দ্বারা ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। একইভাবে যদি 5 এর দেখি আমরা 5 এর কি করা যায় 5 এবং 1 দ্বারাই 5 এর ভাগ করা যায়, 5 এবং 1 দ্বারা 5 এর ভাগ করা যায়। 7 এর বেলায় একই রকম। এভাবে করে দেখো আরো অনেকগুলো মৌলিক সংখ্যা হতে পারে। আমি এখানে লিখলাম 13, আমি লিখলাম তোমার এখানে 17, যদি বা দেখো এখানে আমি লিখলাম 14, তাহলে 14 কি মৌলিক সংখ্যা হবে কিনা? মৌলিক সংখ্যা বোঝার জন্য তোমার দেখতে হবে যে ওই যেই সংখ্যাটা আমি নিছি ওই সংখ্যাটা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে ওটা মৌলিক সংখ্যা না, ওটা হবে কি যৌগিক সংখ্যা। যেমন 14 এ দেখো 14 আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাইতেছি 7, আবার 2 দ্বারা ভাগ করলে পাইতেছি 7, আবার দেখো 14 এ যদি আমি 7 দ্বারা ভাগ করতেছি তাহলে পাইতেছি কত 2। তাহলে দেখো 14 1 ছাড়াও 2 দিয়ে ভাগ যায় 7 দিয়ে ভাগ যায়, সুতরাং 14টা আবার 14 দিয়ে ভাগ যায়, সুতরাং 14টা কি আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যাটা কি আর মৌলিক সংখ্যার প্যাটার্নটা কি অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে এই সংখ্যার প্যাটার্নটা হলো কি একটা মৌলিক সংখ্যার প্যাটার্ন। এবার আমরা আসবো যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। আমি ইতিমধ্যেই তোমাদের স্বাভাবিক সংখ্যাটা কি বুঝেছি, এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে। যে আমি যদি দেখলাম 1 2 3 5, তাহলে এটা কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়নি, কারণ 3 এর পরে আমরা যদি 4 হয় 4 আমি লিখিনি। তাই এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা কিভাবে বের করব এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো শিক্ষার্থীরা, আমরা যদি দুটো সংখ্যা ধরে নিই, দেখো আমি মনে করি ক সমান ধরে নিলাম, এখানে আমি ক সমান লিখলাম যে ক সমান 1 যোগ, আমি বলছি কি যোগফল 2 যোগ 3 যোগ 4 যোগ 5 6 7 8। আচ্ছা, আমি 8 পর্যন্ত নিলাম। এখন এটা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দেখো আমি এটা কি করলাম, ছোট থেকে বড় আকারে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কি করলাম লিখলাম। এখন অনেকে বলতে পারি যে এটা তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমি এভাবে লিখব না, আমি অন্যভাবে লিখব। আরেকজন বললো যে আমি লিখব ক সমান, আমি কি করবো শেষের দিকে লিখবো, তাহলে শেষের দিকে লিখবো কত 8, এরপরে কত আছে 7, এরপরে আছে কত 6 5 4 3 2 1। লেখা যায় কিনা? অবশ্যই কি লেখা যায়। তাহলে এখন আমরা যদি এই দুইটারে যোগ করি, দেখো যোগ করলে কি হয়, আমি বলছি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাই আমি সংখ্যা নিলাম কয়টা, দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 পর্যন্ত নিলাম। তাহলে এখানে নিলাম 8টা সংখ্যা, এখানে নিলাম কি ওই একই একটা সংখ্যা, তাইলে আমার সংখ্যা হলো মোট 16টা, জোড়া হবে কয়টা 8টা। তাইলে আমি যদি এই দুটো যোগ করি, যোগ করলে আমার এখানে হবে যে আমরা জানি যে যোগের সময় কিগুলো যোগ করতে হয়, সবগুলো যোগ করতে হয়। তাইলে এখানে যদি আমি যোগ করি পাবো কি 2 ক, এরপরে দেখো এখানে যদি যোগ করি আমি পাইতেছি 8 1 যোগ 8, তারপরে যদি আমরা যোগ করি পাইতেছি কত 2 যোগ 7। আচ্ছা, এভাবে করে যদি আমরা যোগ করতে করতে আবার লাস্টের এই দুটো যোগ করি, তাহলে আমি পাইতেছি 7 যোগ কত 2, তারপর পাইতেছি কত 8 যোগ 1। দেখো এবার আমি এখানে একটু খেয়াল করি, এখানে আমরা আরো লিখতে পারতাম 3 যোগ 6 4 যোগ 5 5 যোগ 4 6 যোগ 3 7 যোগ 2, এটা তো আমরা লিখলাম। এবার এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, যদি আমি এখানে কত 1 আর 8 যদি যোগ করি যোগফল 9, আবার এদিকে দেখো 2 আর 7 যোগ করলে যোগফল 9, একইভাবে 7 আর 2 যোগ করলে যোগফল কত কত হইতাছে আমার এখানেও 9, আবার 8 আর যদি 1 যোগ করি এখানে হইতাছে কত 9। তাহলে এখান থেকে আমরা একটা জোড়া নেই, শুধু একটা জোড়া নিলাম, তাহলে আমি লিখলাম দেখো 2 ক সমান, যেহেতু প্রতিটার যোগফল 9 আসছে, তাহলে আমরা যদি একটা নেই এখানে 1 যোগ 8 9। এবার দেখো আমি নেওয়ার পরে আমার এখানে জোড়া হবে কয়টা, আমি বলছি আমার সংখ্যা কয়টা 8টা, তাহলে দুই দিকে কয়টা সংখ্যা নিলাম, দুই দিকে সংখ্যা নিলাম কয়টা 16টা, জোড়া হবে 8টা। তাহলে দেখো 1 জোড়া 2 জোড়া এরকম করে 8টা জোড়া হবে। তাহলে আমি এখানে কত সংখ্যা পেলাম কত 8। এখানে একটু মেনশন করে তোমাদের দেখো পদের সংখ্যা মানে এখানে প্রথম পদ দ্বিতীয় পদ
দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম। তার মানে এখানে 1 থেকে 8টা পদ আছে। তার মানে পদ সংখ্যা কয়টা আমার? পদ সংখ্যা হচ্ছে আমার 8টি। পদ সংখ্যা হচ্ছে 8টি। এইজন্য আমি কি করছি, যেহেতু প্রতিটার যোগফল আমার 9 আসছে, তাহলে একটার যোগফল লিখে আমি 8টা কি করে দিয়েছি, গুণ করে দিলাম। এবার এই টুটা দেখো কয়ের সাথে গুণ অবস্থায় আছে। আমরা স্বাভাবিকভাবে জানি যে যদি সমান চিহ্নের বাম দিকে গুণ থাকে, ডান দিকে গেলে হয় ভাগ। আসলে এটা অ্যাকচুয়ালি নিয়ম না, আমার এখান থেকে 2 উঠাইতে হবে। যদি 2 উঠাইতে চাই তাহলে আমরা কি করব, উভয়কে 2 দ্বারা ভাগ করে দেব। 2 দ্বারা ভাগ করলে দেখো এখানে 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে ক, আর এখানে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে 8 প্লাস 1 প্লাস 8, আর এখানে থাকতেছে কি ইনটু 8, আর নিচে আসতেছে 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, একটু তুমি খেয়াল করে দেখো। এখান থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে লিখতে পারি এই যে আমার একটা কি ছিল দেখো তো, একটা ছিল কি প্রথম পদ, একটা ছিল প্রথম পদ, এক ছিল কি প্রথম পদ। এবারে যে 8 লিখছি, 8টা কি ছিল দেখো তো, 8টা ছিল শেষ পদ, শেষ পদ। আচ্ছা, তাহলে আমি একের পরিবর্তে লিখতে পারি প্রথম পদ যোগ শেষ পদ। এরপরে আমরা কি দিছি, এই যে 8 পাইছিলাম, 8টা কি পাইছিলাম শিক্ষার্থীরা, 8 পাইছিলাম পদ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি গুণ পদ সংখ্যা, আর নিচে আমরা কত পাইছিলাম, নিচে পাইছিলাম। তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে তোমরা যে কোনো কি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে পারবা এই সূত্রটা অ্যাপ্লাই করে। এখন তোমার যদি এরকম একটা সংখ্যা দেখে 1 2 3 4 এইভাবে তোমার দিয়ে দিল, বলে দিল যে 100টি পদের সমষ্টি কত। তোমাকে এরকম একটা প্যাটার্ন দিয়ে বলে দিল, সরি এখানে যোগ হবে, বলে দিল যে 100টি পদের সমষ্টি কত। তাহলে দেখো এখানে বলতে কয়টি পদ, 100টি পদ, ঠিক না? তাহলে এখানে লাস্টে তোমার আরেকটা যদি সংখ্যা দিয়ে দেয়, যদি ধরো 100টি পদে 100 এখানে যোগ দিয়ে বলে দিল কত। তাহলে দেখো এখানে আমরা খুব সহজে এখান থেকে পদ সংখ্যাটা বের করতে পারবো, কারণ আমার প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে 100। তাহলে আমি এখানে ওই সূত্র অনুসারে প্রথম পদ যোগ শেষ পদ, পদ সংখ্যা মানে কতটি, এই যে 100টি পদ। তাহলে পদ সংখ্যার জায়গা হবে 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা একটা রেজাল্ট এখান থেকে পেয়ে যাব। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করে পদ সংখ্যা বের করতে পারবে। আচ্ছা, এবার আমরা এর পরেরটা যাব, বর্গ। বর্গ সংখ্যাটা কি এটা আমরা শেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। দেখো বর্গটা কি আগে আমার বুঝতে হবে। তোমরা ইতিমধ্যেই বর্গ সম্পর্কে ক্লাস 7-এ তোমরা জানতে পারছো, 7ম শ্রেণীতে, যে বর্গ হচ্ছে যে একই সংখ্যা পরপর গুণ করার পর, অর্থাৎ একই সংখ্যা দ্বারা যদি আমরা একই সংখ্যারে গুণ করে যে গুণফল পাবো এটাই আমাদের বর্গ সংখ্যা। যেমন এখানে একটু লক্ষ্য করো, আমরা দেখলাম 1 গুণ 1, গুণ করার পর পেলাম 1। দেখো এটা কি করা যায়, 2টা 1 উপরে স্কয়ার, এখানে লেখা যায় 1। একইভাবে আমরা 2 গুণ 2 সমান কত 4, তাহলে এটা আমরা লিখতে পারি 2 স্কয়ার। 3 গুণ 3 সমান 9, এটা আমরা লিখতে পারি 3 স্কয়ার। এইভাবে করে আমরা একই সংখ্যার গুণ করার পর যে গুণফলটা আমরা পাবো ওইটাই কি বর্গ সংখ্যা। মনে রাখতে ওইটাই কি বর্গ সংখ্যা। আচ্ছা, আমি এখানে কতগুলো লিখি, 4 গুণ 4, দেখো আমার এখানে হচ্ছে 16, 4 স্কয়ার। 5 গুণ 5, তাহলে এখানে হচ্ছে 25, 5 স্কয়ার। 6 গুণ 6, 36, 6 স্কয়ার। দেখো 7 গুণ 7, 49, 7 স্কয়ার। আমি যদি আরো লিখি 8 গুণ 8, 64, 8 স্কয়ার। দেখো এরপরে লিখলাম 9 গুণ 9, 81, 9 স্কয়ার। 10 গুণ 10, 110 স্কয়ার। দেখো 11 গুণ 11, 121
শিক্ষার্থী এভাবে করে তোমরা বাকিগুলো অনেকগুলো বের করতে পারবা, তোমরা বাসায় এগুলো চেষ্টা করো। এখন এই বর্গ সংখ্যার প্যাটার্নটা কি একটু খেয়াল করো। আমি এখানে লিখলাম যে 1 4 9 16 25। তাহলে একটু লক্ষ্য করি এখানে বর্গ সংখ্যাগুলো কি, যে আমি 1 আর 1 গুণ করে গুণফল পাইছি 1, তাহলে অ্যাকচুয়ালি কি বর্গ সংখ্যা। 2 আর 2 গুণ করে পাইছি 4, তাহলে 4টা হলো বর্গ সংখ্যা। দেখো 3 আর 3 গুণ করে পাইছি কত 9, 9টা হলো বর্গ সংখ্যা। সো স্কয়ারটা এদিকে হবে। তাহলে দেখো গুণ করার পরে আমরা যেই সংখ্যাগুলো পাইলাম এই প্রত্যেকটাই কি সংখ্যা, বর্গ সংখ্যা। গুণ করার পরে যেই সংখ্যাগুলো পাইছি প্রতিটাই আমার কি বর্গ সংখ্যা। এখন তাহলে এই বর্গ সংখ্যা দিয়ে যে প্যাটার্ন গঠিত হবে এটাই কি বর্গ সংখ্যার প্যাটার্ন। এখানে তোমাদের প্রশ্নে থাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি বের করা, যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি কিভাবে বের করে আমাদের এখানে ক নম্বরে অনেক প্রশ্ন থাকে। তাহলে আমি এখানে এই দুইটি সংখ্যার বর্গ বের করার যে সিস্টেমটা এটা নিয়ে তোমাদের সামনে একটু কথা বলবো। দেখো আমার এখানে বলে দিল আমাকে যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। এখানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 থেকে 100 এর ভিতরে আমরা কেবলমাত্র 34টা সংখ্যাকে কি করতে পারি, বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। ওই 34টা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না। দেখো আমি যদি এখানে লিখি যে 37 একটা সংখ্যা বলে দিল 37কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমি আগেই বলছি যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর আমরা কি করতে পারি, 34টা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। আচ্ছা তাহলে 37টি যদি দুইটি বর্গের সমষ্টি, মনে রাখবা আমি বলছি সমষ্টি, আমি বর্গের অন্তর বলি নাই, অন্তর মানে বিয়োগ আর সমষ্টি মানে যোগ। তাহলে আমার এই এখান থেকে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর থেকে আমার নির্ধারণ করতে হবে কোন দুইটা বর্গ সংখ্যা যোগ করলে 37 হয়। তাহলে দেখো যেহেতু 37 হয় 49 আমার লিস্টের বাইরে, 49 লিস্টের বাইরে, কারণ 49 37 থেকে অনেক বড়। তাহলে আমি একটু খেয়াল করে দেখো 1 আর যদি 36 যোগ করি তাহলে আমার কত হয়ে যাচ্ছে 37। তাহলে আমি লিখতে পারি 1 যোগ 36 লেখা যায়, হ্যাঁ লেখা যায়। আবার এটা অনেক মতো এভাবে লেখা যায় যে 37 আমি এভাবে লিখব 30 যোগ 7 37। কেউ বলো না আমি এভাবে লিখব না, আমি লিখব কত 29 যোগ 8, এটা তো 37। হ্যাঁ ঠিক আছে এটা 37, কিন্তু তোমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। এখন আমার দেখতে হবে 30 কি বর্গ সংখ্যা না, আমি তো এখানে 30 পাচ্ছি না, সুতরাং 30 বর্গ সংখ্যা না। তাহলে তুমি যদি এটা এভাবে সাজাও তাহলে তোমার অঙ্কটা হবে না। এবার দেখো 29 কি বর্গ সংখ্যা না, 29 বর্গ সংখ্যা না, তাহলে তোমার এটাও কি হচ্ছে না। এখন কেউ বললো না আমি এভাবে লিখবো না, আমি লিখবো 28 যোগ 9, তাহলে এটা তো 37, তাহলে 9 তো বর্গ সংখ্যা। ঠিক আছে 9 বর্গ সংখ্যা, এটা মেনে নেওয়া যায়। কিন্তু যেহেতু 28 বর্গ সংখ্যা কিনা 28 তো বর্গ সংখ্যা না, সুতরাং এটাও তোমার হচ্ছে না। তুমি এরকম দুইটা সংখ্যা নির্ধারণ করবা যেই দুইটা সংখ্যা যোগ করলে হবে কত 37। তাহলে অবশ্যই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে বর্গ সংখ্যা দুইটা আমি কি নিলাম, একটা নিলাম কত 1 আর একটা নিলাম 36। এখন তোমার মধ্যে এইটুকুই তোমার কাজ না, বলছে বর্গের সমষ্টি রূপ। তাহলে 1 এর বর্গ আমি লিখেছিলাম 1 এর বর্গ মানে কি 1 এর উপরে স্কয়ার, আমি ছিল তো 36। দেখো এই যে একটা রেখে দিয়েছি যে 6 গুণ 6 36, আমরা 6 এর উপরে কি করতে পারি স্কয়ার করতে পারি। তাহলে দেখো 6 এর উপরে স্কয়ার, তাহলে এটাই হবে তোমার কাছে চলে যাবে। এখানে প্রশ্ন ছিল যে দুইটি 37 কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, বর্গ মানে স্কয়ার, তোমার এটা বুঝতে হবে। তাহলে 1 আর 36 লিখলে হবে না, 1 এর যে বর্গ 1 এর উপরে আমরা জানি যে তুমি পাওয়ার যাই দাও ওই পাওয়ার মানে সব সময় কত একই হবে। 6 এর উপরে পাওয়ার 0 মানে কি, ওই যে আমি লিখছি দেখো 6 গুণ 6, তাহলে 6 এর উপরে স্কয়ার মানে যেই কথা 36 মানে একই কথা, 6 গুণ 6 মানে কি ওই একই কথা। তাহলে তোমরা অবশ্যই শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পারছো। এখন যদি আমি আরেকটা দেই তোমাদের, দেখো আমি দিলাম 100 কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। কি বললাম যে 100 কে দুইটি বর্গের সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আচ্ছা এটা আমরা কিভাবে করতে পারি, দেখো
এই বর্গ সংখ্যা থেকে এমন দুইটা বর্গ সংখ্যা আমার বাইসা নিতে হইব যে দুইটা সংখ্যা যোগ করলে হবে কত 100। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো 8 8 64, তাহলে 64 একটা বর্গ সংখ্যা, 6 6 36, 36 একটা বর্গ সংখ্যা, তাহলে 64 আর 36 যদি আমরা যোগ করি তাহলে আমার হচ্ছে কত 100। তাহলে আমি এটা লিখতে পারি 36 যোগ 64, লিখতে পারি 36 যোগ 64। এবার একটু খেয়াল করে দেখো, যদি আমরা এটা যোগ করি 100 হয়। আবার আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, 36 একটা বর্গ সংখ্যা, 64 একটা বর্গ সংখ্যা। তাহলে এটা আমরা লিখতে পারি, দেখো 6 স্কয়ার যোগ 8 স্কয়ার। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি কি করলাম, এটা এইভাবে লিখলাম যে 64 যোগ 36, কোনো সমস্যা নাই, এভাবে করলে তোমার অঙ্কটা অবশ্যই কি হবে, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা বাসায় অন্য সংখ্যাগুলো নিয়ে ট্রাই করবা যে কিভাবে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিকে প্রকাশ করা যায়। এরপরে দেখো, তাহলে আমরা বর্গ সংখ্যা শিখলাম, বর্গ সংখ্যার প্যাটার্নটা কি হয় শিখলাম। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে তোমাদের ম্যাজিক বর্গ। দেখো শিক্ষার্থী, এরপরে তোমাদের ফিবোনাকি প্যাটার্ন আছে আর অন্যান্য প্যাটার্ন আছে। আমি যখন তোমাদের ম্যাথমেটিক্যাল সলিউশনে যাব তখন তোমাদের আমি ওটা বুঝিয়ে দেবো। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ম্যাজিক বর্গ নির্ণয় শিখব। কিভাবে শিখবো ম্যাজিক বর্গ? দেখো ম্যাজিক বর্গের একটা সংখ্যার একটা সূত্র আছে, y/2 এটা হলো তোমার ম্যাজিক বর্গের সংখ্যা বের করা। এখন অনেকের প্রশ্ন আসলে এখানে ক কি? দেখো আমি এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ লিখছি, তাইলে কয়ের মান হবে 3। যদি তোমার বলে 4 ক্রমের ম্যাজিক বর্গ, কয়ের মান হবে 4। যদি বলে 5 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে কয়ের মান হবে কত 5। তো দেখো আমি যদি এখানে 3 লিখি কয়ের জায়গায়, তাহলে আমার এখানে কি হচ্ছে 3 গুণ এখানে 3 উপর স্কয়ার, এখানে 1 আর ভাগ হবে কত 2। তাহলে আমরা জানি কি ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে এখানে 3, দেখো 3 এটা যদি পাওয়ার মানে তাহলে 9 যোগ কত 1 10 আর এখানে কত 2। এবার আমরা এটা কি করব 10, দেখো আমার এখানে হচ্ছে 3 গুণ 10 ভাগ 2। এবার এটা থেকে কাটাকাটি করলে তাহলে 5 3 5 আর 15। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার যে তোমার যোগফল হবে কত, ম্যাজিক বর্গ হবে কত 15। এখন 15 কি এটা অনেকেই বুঝতে পারতেছে না, কিভাবে 15 আসলো। মনে রাখবা বর্গ মানে হলো স্কয়ার, তাহলে আমার যখন 3 ক্রমের বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে শিক্ষার্থীরা আমি বলছি বর্গ মানে কি স্কয়ার। তাহলে আমরা 3 এর প্রথমে স্কয়ার করব, 3 এর স্কয়ার করলে পাচ্ছি কত 9। তাহলে মনে রাখবা 3 ক্রমের ম্যাজিক বর্গের ভিতরে গড় হবে 9টা। যদি আমরা 4 ক্রমের বলে তাহলে 4 উপরে স্কয়ার, তার মানে 4 4 16। 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার গড় হবে 16টা। যদি 5 ক্রমের বলে তাহলে 5 উপরে স্কয়ার, তার মানে 25। 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার গড় হবে কয়টা 25টা। এখন আমরা ম্যাজিক বর্গ কিভাবে বের করতে হয় এটা খুব চমৎকারভাবে শেখার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দিও। দেখো আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব, সূত্রটার নাম হচ্ছে লাঙ্গল সূত্র। লাঙ্গল সূত্রটা মানে হচ্ছে তীর চিহ্ন, অর্থাৎ এটাকে অনেকে তীর সূত্র বলে, আবার লাঙ্গল সূত্র বলে। এখন মনে রাখবা 3 ক্রমের ম্যাজিক বর্গ আমি গড় কাটা পাইছি 9টা। এখন বর্গ মানে তো তোমরা জানো যার চারপাশ কি সমান, প্রত্যেকটা বাহু কি সমান। তাহলে আমি এখানে একটু আঁকার চেষ্টা করি একটা গড়, তাহলে এখানে আমার 9টা করে বিভক্ত করতে হবে। 9টা করে বিভক্ত করলে আমি এখানে একটা দাগ দিলাম আর এখানে একটা দাগ দিলাম, দেখো এখানে একটা দাগ দিলাম আর এখানে একটা দাগ দিলাম। তাহলে এবার দেখো এখানে গড় হয়েছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। এখন কিভাবে দেখবা আমরা এটা করার পরে যদি এদিকে এইভাবে যোগ করি যোগফল 15 হবে, যদি এইভাবে যোগ করি তারপরে যোগফল 15 হবে, যদি এইভাবে যোগ করি তারপরে যোগফল 15, এইভাবে যোগ করলে আমার যোগফলটা কত আসবে 15। যদি আমি এইভাবে যোগ করি তারপরে আমার 15 আসবে, আমি যেভাবেই যোগটা করি আমার কিভাবেই যোগফলটা আমার আসবে কত 15 আসবে। আচ্ছা এটা কিভাবে একটু খেয়াল করি, এটা আমি আগেই বলছি যে আমার গড় হবে কয়টা 9টা, এবং সংখ্যা নিতে হইবে 1 থেকে 9। মনে রাখবা আমার গড় যতটা সংখ্যা নিতে হইব ততটা। তাইলে আমি 3 ক্রমের ম্যাজিক বর্গ যখন
শিখবো তখন আমার 3 এর উপর স্কোয়ার করতে হবে। আমি আগেই বলছি যত ক্রমের ম্যাজিক বলবো তোমার অঙ্ক করতে বলে তার উপর স্কোয়ার করতে হবে। তাহলে আমি পাইছি তো 9, তাহলে সংখ্যা ব্যবহার করব কত 1 থেকে 9, সংখ্যা ব্যবহার করব 1 থেকে 9 সংখ্যা, যেহেতু বল 9টা তাহলে 1 থেকে 9 সংখ্যা ব্যবহার। এবার আমার বসানোর সিস্টেমকে নেব, আমি কি করব এটারে প্রথমে মাঝখানে বরাবর ভাগ করব। দেখো এদিকে একবার এদিকে একবার, তাহলে যে মাঝখানে ঘরটা এখন আমি কি বসাবো একেবারে প্রথম সংখ্যাটা বসাবো, আর সংখ্যাগুলো বসাই দেবো সেক্ষেত্রে মনে রাখবা 1 2 3 পর্যায়ক্রমে সংখ্যাগুলো বসাই দেবো। তাহলে আমি এটারে যখন ভাগ করলাম, ভাগ করার পরে দেখলাম এদিকে একবার এদিকে একবার, তাহলে মাঝখানে, এই মাঝখানে বসালাম 1 দেওয়ার পরে খুব ভালোভাবে খেয়াল করবা আমি এখানে একটা তীর চিহ্ন দেবো, ওই যে আমি বলছি লাঙল সূত্র। আচ্ছা আমি এটা তোমাদের পরে দেখাচ্ছি লাঙল সূত্র। আচ্ছা 1 হওয়ার পরে 1 এর পরে কত 2, তাহলে 2 এখানে আসার কথা। এখন 2 কি করব, 2 কি বাইরে থাকবো না, 2 বাইরে থাকবো না। দেখো এদিকেও কোনো গণ নাই, আছে নাই, এদিকেও কোনো গণ নাই, উপরেও কোনো গণ নাই, তাহলে 2 কই যাবো, 2 বলবো আমি একেবারে নিচে আসবো। তাহলে এই দেখো 2 নিচে গড় আছে, নিচে গড় তো 2 এখানেও বসবো না এখানেও বসবো, একেবারে তোমার কি করব নিচের ঘরে বসবো, তাহলে এখানে আসবে তো আমার 2। আচ্ছা তাহলে 2 যেহেতু এখানে কোনো দিকে গড় ছিল না, তাহলে 2 কোন জায়গায় আছে নিচে। এবার আমার তীরটা কোন দিকে, এদিকে লাগানো। দেখো 3 এদিকে হওয়ার কথা, এবার 3 বলতেছে আমি তো বাইরে আসলাম, তাহলে এখানে দেখো কোনো গড় নাই, এখানেও কোনো গড় নাই, এখানেও কোনো গড় নাই, কিন্তু 3 এর বরাবর এদিকে কি আছে গড় আছে, তাহলে 3 টা এখানে বসবে না, ওই 2 যেমন একেবারে শেষ প্রান্তে বসছে 3 কি করবে একেবারে শেষ প্রান্তে চলে আসবে 3। এরপরে কি করবো আবার আমার চিহ্নটা এভাবে দিতে দেবো, দেওয়ার পরে আমি দেখতেছি অলরেডি এখানে এক স্থান দখল করে বসে রয়েছে, তখন কি করব, তখন তিনি কি বলবো, তিনি বলবো যে যেহেতু এখানে স্থান দখল করে বসে আছে তাহলে আবার এগিয়ে চলে আসবো। মনে রাখবা এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে কি করে এই নিচে করে লেখে তীর চিহ্নটা যেদিকে দিয়েছি এর এদিকে যদি কোনো সংখ্যা থাকে আবার তার ওই করে চলে আসবে, তাহলে আবার সে পুনরায় কি করবো 3 এর করে ব্যাক করবো। এখন কি করবো ব্যাক করে থাকি যে এখানে যদি 3 আগে আছে তাহলে উপরে যেতে পারবো না, আসবো কি নিচে, তাহলে এখানে আসবো তো 4। এরপরে কি করবো আবার 3 চিহ্নটা এদিকে আসবো, 4 এর পর এখানে কত 5, 5 এর পর আবার দেখো এখানে গড় খালি আছে, তাহলে এখানে করব 6, 6 এর পর আবার দেখো এখানে কোনো গড় খালি নাই। এবার দেখো এখানে 7 বিপদে পড়ছে, 7 কই যাবে ঠিক না। আচ্ছা দেখি 7 কোথায় নিতে পারি। এবার একটু খেয়াল করো 7 এর কোনো দিকেই গড় নাই, এদিকেও গড় নাই, এদিকেও গড় নাই, এদিকেও নাই, কোনো দিকেই গড় নাই 7 এর, তাহলে 7 কি করব ওই যা বলছে আবার ওই করে ফিরে আসবে, ওই করে ফিরে আসতে পারছি 6, ঠিক তার নিচের করে বলবো 7। এবার 7 এর পরে আবার এখানে বলবো 8, কিন্তু 8 এর তো দেখো এদিকেও গড় নাই, এদিকেও নাই, এদিকেও নাই, তাহলে 8 এখানে খালি আছে, তাহলে এখানে বলবো 8। 8 এর পর আবার এখানে দেখো এখানে বলবো 9, কিন্তু 9 এদিকেও গড় নাই, এদিকেও নাই, এদিকেও নাই, এখানে আছে, এখানে হলো 9। তাহলে দেখো আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো কত চমৎকারভাবে বসাইলাম প্রতিটা ঘরে। এবার আমরা যদি যোগ করি দেখো প্রত্যেকটা আমরা যেইভাবে যোগ করি ওইভাবে আমার এখানে কত হবে 15। দেখো আমি একটু যোগ করি 4 আর 9 কত, 4 আর 9 13, 13 আর 2 কত 15, তাহলে এখানে হচ্ছে আমার 15। আচ্ছা তাহলে আমি দেখি এইভাবে যোগ করে হয় কিনা, এভাবে যোগ করে দেখো 6 আর 7 কত, দেখো 7 আর 2 9, 9 আর 7 কত, এখানে হচ্ছে আমার কত 15। আচ্ছা এবার দেখি আমরা কোনাকুনি করে হয় কিনা, দেখো এই 5 আর 6 কত 11, 11 আর 4 কত 15। তুমি যেইভাবেই করো এটা পুরোই আসবে, তুমি যেভাবে যোগফলটা বের করতে চাও না কেন এটা অবশ্যই 15 আসবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা 3 ক্রমের ম্যাজিক বর্গটা ভালোভাবে বুঝতে পারছো। এবার 5 ক্রমের ম্যাজিক বর্গ সেম এরকম, আমি 5 ক্রমের ম্যাজিক বর্গটা তোমাদের বাসায় কাজের জন্য দিয়ে দিলাম, তোমরা 5 ক্রমের ম্যাজিক বর্গটা চেষ্টা করবে। আমি এখন 4 ক্রমের ম্যাজিক বর্গটা তোমাদের সামনে আলোচনা করবো, যেটা একটু ব্যতিক্রম হলেও কি আমাদের কোনো সমস্যা নেই, আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গটা করার চেষ্টা করি। দেখো তাহলে আমি আগেই বলছি যে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা যখন আমি বের করব তখন কয় মান হবে কত 4, তখন কয় মান হবে 4। দেখো আমি লিখছিলাম সূত্রটা কয় ইনটু কয় স্কয়ার প্লাস 1 আর ভাগ হবে 2, তাহলে কয় মান যদি 4 হয় 4 গুণ 4 এর উপর স্কয়ার দেখো যোগ 1 আর এখানে আমার ছিল 2। এখন দেখো এই 2 দিয়ে এটা কাটাকাটি করে দেয়, কাটাকাটি করলে এখন থাকে 2 আর 4 থেকে 16 যোগ 1 কত 17, তাহলে আমি এখানে পাচ্ছি 2 ইনটু 17 তার মানে 34। তাহলে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা যখন নির্ণয় করব একইভাবে 3 ক্রমের মতো আমরা যোগফল যেমন প্রতিটা কর্নারে কত পাইছি 15, 4 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা দিকে যোগফল পাবো কত 34। আচ্ছা তাহলে দেখি আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে অঙ্কন করতে পারি।
তাহলে আমি আগেই বলছিলাম যত ক্রমের ম্যাজিক বর্গ করবো তার উপরে স্কোয়ার, তার মানে কত 16। আমার ঘরের সংখ্যা হবে কতটি? 16টি ঘর। এতটি ঘর, এতটি ঘর লাগবে আমার। আর সংখ্যা লাগবে কত? 1 থেকে 16 সংখ্যা। আচ্ছা শিক্ষার্থীরা এবার খেয়াল করো, এখানে 4 ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কনের ক্ষেত্রে আমার ঘর দরকার 2টা। একটু ভালোভাবে খেয়াল করবা, তাহলে আমি দেখো দেখো 1 2 3 4, এদিকে আমার লাগবে 4টা। 1 2 3 4। আচ্ছা এরপর আমি কি বলছি? 2টা বললাম। আমি এখানে আমার আরেকটা বানাই নিই। এবার আমি কি বলছি যে আমার গড় লাগবে 16টা। আমি 16টা গড় নিয়েছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা গড় নিলাম। আবার সংখ্যা আমার কি 1 থেকে 16, তাহলে আমি এখানে এটা আরো সহজ। দেখো 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা নিব। 4 5 6 7 8 9 10 11 12। দেখো এখন যদি আমার 4 ক্রম ম্যাজিক বর্গ হয় না, আমি কি করব? এই গড়টা ব্যবহার করে আমি এখানে 4 ক্রম ম্যাজিক বর্গটা বের করার চেষ্টা করব। দেখো এখানে জাস্ট একটা কাজ করবা, যে কর্নারের সংখ্যাগুলো আছে এই কর্নারের সংখ্যাগুলো দেখো 4টা কর্নারে, এক কর্নার আছে কত? 1, আর কর্নার আছে 4, 13 16। আমি বলছিলাম যে লাঙ্গল সূত্র বলছিলাম, এখানে আসলে লাঙ্গল সূত্রটা তেমন কার্যকর না। এখানে তুমি একটা জিনিস মনে রাখবা, যে কোণাকুণি থাকবে, যেমন এই কোণার সংখ্যাটা চলে আসবে এখানে, আর এই 16 চলে যাবে কি এই জায়গায়। এটাই শুধু এটাই পরিবর্তন। তাহলে 1 ছিল এই জায়গায়, 1 চলে যাব নিচে, 16 ছিল নিচে, 16 চলে গিয়ে কর্নারে। একইভাবে আমার যে অন্য দুইটা কর্নার আছে এটাও কি করব? সংখ্যা দ্বারা স্থান বিনিময় করব। তাহলে 4 আসবে কোন জায়গায়? নিচে, আর 13 যাব উপরে। এটাই কি শেষ? না, এটা শেষ না। এটা শেষ হওয়ার পরে আর কি করব? এই 4টা বলবো, তাহলে আমরাও স্থান পরিবর্তন করে দেখি। ওরা যখন স্থান পরিবর্তন করেছে তাহলে আমরাও কি করি? তাহলে 6 আসবো কোন জায়গায়? 11 দিকে। তাহলে দেখো 11 এখানে ছিল, এখানে আসবো 6, আর 11 যাবে কোন জায়গায়? 6 যাবে, সরি এখানে আসবে কত? 11। এরপর আবার দেখো এই 10 দেখো 7 এর জায়গায়, 7 আসবো 10 এর জায়গায়। তাহলে 10 ছিল এদিকে, চলে যাবে কোন দিকে? 10 চলে যাব এদিকে। এরপরে কি আসবো? আমার 7 চলে আসবো নিচে। দেখো আমি কি করছি? কোণাকুণি এই 7 আছে 10 এর জায়গায়, 10 চলে গেছে 7 এর জায়গায়। একইভাবে কি করছে? এই 6 আসছে 11 এর জায়গায়, 11 গেছে কি 6 এর জায়গায়, 6 আসছে 11 এর জায়গায়, 11 গেছে 6 এর জায়গায়। এবার আর যে সংখ্যাগুলো আছে এরা কি করবে? এরা কি স্থান বিনিময় করবে না, এরা যে যা করবে তা করবে। এখানে 2, এখানে হচ্ছে 3, এরপরে এখানে আছে 5, এখানে আছে কত? 9, এখানে আছে 8, এখানে আছে 12, আর এখানে আছে 14, এখানে আছে কত? 15। আচ্ছা এবার আমরা যোগ করি। দেখো যোগ করলে আমার এখানে অবশ্যই 34 হবে। দেখো আমি যদি 1 আর 15 যোগ করি 16, 16 আর 14 কত? 30, 30 আর 4 কত? আমার এখানে হচ্ছে কত? 34। পাইছে কত? 34। হ্যাঁ পাইছে। এবার এই কোণাগুলি গুণ করে যাবে। 13 10 23, 23 7 30, 30 আর 4 কত? 34। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 34। এবার তুমি অনুমান করে দেখো, যে যদি এইভাবে আমরা যোগ করে দেখো 11 আর 2 কত? 11 2 13, 13 আর 7 20, 20 আর 14 34। তুমি যেভাবেই করো এখানে কত হবে? আমার 34। শুধু তুমি মনে রাখবা যে এই যে কোণাকুণি দলগুলো আছে একটা আরেকটার জায়গায় স্থান পরিবর্তন করো। স্থান পরিবর্তন করার পরে মাঝখানে যে গড়গুলো আছে 4টা গড়, এখানেও কি করবে? একজনের স্থান আরেকজন দখল করে নেবে। অবশ্যই কোণাকুণি মনে রাখবা, অবশ্যই কোণাকুণি, এটা আড়াআড়ি বলে, অবশ্যই কি আড়াআড়ি। তুমি যদি কি করো? এই সাথে যদি এভাবে বরাবর লম্বভাবে পরিবর্তন করো তাহলে কিন্তু তোমার ম্যাজিক বর্গ হবে না। এখানে অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে, আমি যে পরিবর্তনগুলো করবো, সংখ্যার যে স্থান বিনিময়গুলো করবো, অবশ্যই সেগুলো কি হবে? আড়াআড়ি হবে। তো শিক্ষার্থীরা আমি এতক্ষণ যে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কি করবা? আমরা এই লাইভ সেশনটা তোমাদের
ইউটিউব চ্যানেল মানিয়াল উচ্চ বিদ্যালয় ইউটিউব চ্যানেলে আমরা কী করবো আপলোড করবো, তোমরা কী করবো ওখান থেকে রিপিট বারবার যদি দেখো তাহলে আশা করি এই ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।